প্রথমে যে ভুলটা নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের কভার পেজ, অ্যাসাইনমেন্টের যে কভার পেজ রয়েছে বা ফ্রন্ট পেজ, এই ফ্রন্ট পেজ ফিল আপ করতে গিয়ে তোমরা যে ভুল করেছো অনেকেই, সেই ভুলটা আমি এখানে আইডেন্টিফাই করতেছি। হ্যাঁ, তবে আশা করছি যে এই ধরনের ভুল ভবিষ্যতে তোমরা আর করবে না। তো লক্ষ্য করো এখানে দেখো যে ভুলটা হয়েছে, এখানে বিষয় কোড বিষয়ের নাম লিখেছে 125 ভূগোল, বাট বিষয়ের যে ক্রমিক নম্বর মানে অ্যাসাইনমেন্টের যে ক্রমিক নম্বর সেটা কিন্তু লিখেনি। লক্ষ্য করো অ্যাসাইনমেন্টের ক্রমিক নম্বরও লিখে নাই এবং অ্যাসাইনমেন্টের যে শিরোনামটা কী হবে সেটাও লিখে নেয়। তো অ্যাসাইনমেন্টের শিরোনাম কী ছিল? পৃথিবী, গঠন ও পরবর্তী শ্রেণী বিভাগ, এই ধরনের একটা অ্যাসাইনমেন্টের শিরোনাম ছিল, কিন্তু এটা কিন্তু সে লেখেনি, তোমরা লক্ষ্য করো। তো এটা একটা ভুল। সুতরাং এই ভুল যদি অ্যাসাইনমেন্টের কভার পেজ বা ফ্রন্ট পেজেই ভুল করে তাহলে আসলে সে কী ধরনের স্টুডেন্ট সেটা তো সব, সুতরাং তার মার্কস অবশ্যই সে কম পাবে। তো আশা করছি এই ভুলটা নেক্সট তোমরা কেউ করবে না। অ্যাসাইনমেন্টের দ্বিতীয় যে ভুল অনেকে করেছে তার মধ্যে দেখো এখানে আব্দুর রাজ্জাক, আমি নাম উল্লেখ করছি, পারলে তোমরা আমাদের সাথে যাদের নাম বা দেখালাম আমি, এরা কিন্তু আমাদের ডিপার্টমেন্টে যোগাযোগ করতে পারো। দেখো এখানে ও বিষয়ের নাম লিখেছে, কিন্তু শিরোনাম কি লিখেছে? ভূগোলের ধারণা। হ্যাঁ, ভূগোলের ধারণা, এটা কি শিরোনাম ছিল? ও আসলে ভূগোলের ধারণা শিরোনাম লিখেছে এবং ওই ভূগোলের ধারণা সংক্রান্ত বিষয় ভিতরে লিখেছে। সুতরাং এই ছেলে তো পুরো মার্কসই পাবে না। সুতরাং এই ছেলেকে ডিপার্টমেন্টে যোগাযোগ করার জন্য বলা হচ্ছে। অ্যাসাইনমেন্টের আর যে সমস্যা রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ঘষা মাজা করা বা ফ্রন্ট পেজ বা কভার পেজ ফিল আপ করতে গিয়ে যদি ভুল হয় সেটাকে কেটে নতুন করে না লিখে বা নতুন ফ্রন্ট পেজে আবারও না লিখে ওই ফ্রন্ট পেজের কাটাকাটি অংশটুকু সহই এই পেজটা জমা দেওয়া। তোমরা লক্ষ্য করো এখানে আসিফ হাসান, এই ছেলেটি কিন্তু লিখেছে, দেখো কাটাকাটি করছে তার মাতার নামে, সম্ভবত হ্যাঁ তার মাতার নামে বেগুমে এই জায়গাটি কাটাকাটি করছে। যদি এই ধরনের ভুল হয়ে যায় ঘষা মাজা না করে নতুন একটা ফ্রন্ট পেজে দিতে হবে। আর তোমাদের সবসময় কেয়ারফুল থাকতে হবে যেন ফ্রন্ট পেজে কোনো ঘষা মাজা না হয়, সুন্দরভাবে এটা লিখে জমা দেওয়া যায়। কারণ এটা বাসায় লেখা, এটা তো পরীক্ষার খাতায় না যে সময় আমার চলে যাচ্ছে তাড়াহুড়া করতেছি। সুতরাং যদি এই ধরনের ভুল হয়ে থাকে অন্তত ফ্রন্ট পেজে বা কাভার পেজে, তাহলে এই ধরনের ভুল সহকারে তোমরা জমা দেবে না। আশা করছি নেক্সটে এই ধরনের ভুল তোমরা করবে না। দেখো এখানে জিসান মিয়া কী করেছে? এখানে বিষয় কোড ও বিষয়ের নামে এখানে ভুল করেছে। তোমরা লক্ষ্য করো 1 তারপর কেটে দিয়েছে, তারপরে আবার ঘষা মাজা করছে 2, তারপর 5, তারপর ঘষা মাজা করছে। যদি এই ধরনের ভুল হয়েই যায় তাহলে পরবর্তীতে তোমরা নতুন করে আরেকটি কভার পেজ সুন্দরভাবে উপস্থাপন মানে ফিল আপ করে সেটা জমা দেবে। দেখো দ্বিতীয় যে ভুলটি অনেক স্টুডেন্ট করেছে সেই বিষয় নিয়ে আমি আলোকপাত করব। তোমরা ডিসপ্লেতে লক্ষ্য করো, এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট খাতা। এখানে দেখো মার্জিন এবং স্পেস রাখা সংক্রান্ত ভুল, অর্থাৎ একটি খাতা সুন্দরভাবে স্থাপন করতে গেলে আমাদের কিন্তু মার্জিন দিতে হবে। যদি মার্জিন আমি দিতে নাই চাই তাহলে আমাকে কিন্তু কি করতে হবে? স্পেস রাখতে হবে, অন্তত বাম পাশে এবং উপরে। অনেক সময় চারপাশেই মার্জিন কিংবা স্পেস রাখা যায়, তবে আমার মতো উত্তম হলো বাম পাশে এবং উপরে মার্জিন টানা কিংবা স্পেস রাখা। তবে তাহলে কি হবে? বাম পাশে যদি স্পেস রাখা হয় তাহলে সেখানে খাতাটি মূল্যায়ন করার পর সেখানে মার্কস দিতে হয়, মানে এক্সামিনার খাতা দেখার পরে বাম পাশে মার্কস দেয়। কিন্তু এই যে খাতাটি আমি ডিসপ্লেতে তোমাদের দেখাচ্ছি, এখানে কিন্তু লক্ষ্য করো বামে কোনো জায়গায় রাখে নাই। সুতরাং এই ধরনের যদি খাতা পাওয়া যায় তাহলে অবশ্যই যে এক্সামিনার তার মন কিন্তু খারাপ হয়ে যাবে এবং মার্কস কিন্তু ভালো উঠবে না। তো আশা করছি পরবর্তীতে তোমরা যদি মার্জিন নেই দাও তবে বাম পাশে অবশ্যই ফাঁকা রাখতে হবে। তো আমার মনে হয় মার্জিন টেনেই অ্যাসাইনমেন্টের খাতা লেখা বা পরীক্ষার খাতা যেটাই বলো, লিখিত যে কোনো পরীক্ষায় মার্জিন টেনেই কিন্তু লেখা উচিত। 3 নম্বরে যে ভুল নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে একটি প্রশ্ন সমাপ্ত হওয়ার পরে পরবর্তী প্রশ্ন বা পরবর্তী কোনো টাইটেলের আনসার করতে গিয়ে
মাঝখানের স্পেস না রাখা বা স্পেস খুবই কম রাখা। তোমার ডিসপ্লেতে লক্ষ্য করো, এটি কিন্তু 2 নম্বর প্রশ্নের উত্তর শেষ হয়ে গিয়েছে। তারপরে 2 নম্বর প্রশ্নের যে প্রথম অংশ ছিল যে 5টি পর্বতের চিত্র দিতে হবে, এরপরে আসছে কি পর্বতের বৈশিষ্ট্য লিখতে হবে। তো বৈশিষ্ট্য লক্ষ্য করো যে বৈশিষ্ট্য লিখতে হবে, এখানে একটা প্রশ্ন শেষ হয়ে গেল, পরবর্তী আরেকটি প্রশ্ন বা আরেকটি অংশ শুরু হয়ে গেল, এর মাঝখানে কতটুকু ফাঁকা রয়েছে? কোনো ফাঁকা রয়েছে? এটা কিন্তু এনাফ নয়। তারপরেও যেটা আমি ডিসপ্লেতে ডিসপ্লেতে প্লে করতেছি, এটাতে তারপরেও কিছু ফাঁকা রয়েছে, কিন্তু অনেকে এর চেয়েও কিন্তু কম্প্যাক্ট করে লিখেছ, অর্থাৎ কোনো স্পেসই রাখনি। সুতরাং এই ধরনের খাতা কিন্তু অবশ্যই ভালো মানের খাতা হতে পারে না। তো আশা করছি নেক্সট তোমরা যে অ্যাসাইনমেন্ট লিখবে সেখানে অবশ্যই একটি প্রশ্ন কিংবা একটি অংশ শেষ হয়ে গেলে স্পেস রেখে পরবর্তী অংশটা লেখা শুরু করবে। যদি এরকম হয় যে একটি প্রশ্ন উত্তর লিখতে গিয়ে একটি খাতার 1/3 যদি হয়ে যায়, তবে তোমরা সেই পেজটা স্কিপ করে পরের পেজে লিখতে পারো। আর যদি অর্ধেক হয়ে যায় তাহলে মাঝখানে কিছু ফাঁকা রেখে পরের অংশ বা পরের প্রশ্নটি লিখতে পারো। 4 নম্বরে যে সমস্যাটি আমি আলোকপাত করব সেটি হচ্ছে অনেকেই কিন্তু চিত্রর ক্ষেত্রে অনেক উদাসীন। অর্থাৎ তোমাদের প্রশ্নে কিন্তু উল্লেখ করাই রয়েছে যে চিত্র অঙ্কন করতে হবে। তো সুতরাং চিত্র তোমরা অঙ্কন করেছো বটে, তবে অনেকেই কী করেছে, ডিসপ্লেতে লক্ষ্য করো এইরকম চিত্র অঙ্কন করেছে, যে চিত্র খালি চোখে তো দেখাই যায় না, মনে হয় এটাকে অনুবীক্ষণ যন্ত্র লাগবে। তো এই ধরনের চিত্র যদি অঙ্কন করো তাহলে সেখানে ফুল মার্কস কীভাবে আশা করা যায়? আশা করি পরবর্তীতে তোমরা চিত্র অঙ্কনের ক্ষেত্রে কেয়ারফুল হবে। চিত্র সংক্রান্ত আরেকটি যে ভুল সেটি হচ্ছে চিত্র অনেকে অঙ্কন করেছে, কিন্তু চিত্র অঙ্কনের যে সৌন্দর্য সেটা নেই বললেই চলে। সাধারণত আমি একটি বর্ণনা, কোনো একটা টপিক্সের উপরে আলোচনা করতে গিয়ে একটি বর্ণনা লেখার পরে যদি একটা চিত্র অঙ্কন করি, তবে অবশ্যই সেই চিত্রটা সুন্দরভাবে নিচে স্পেস দিয়ে লিখতে হবে। খুব ভালো হবে যদি আমি চিত্রটাতে কী করি, একটা বাউন্ডারি দেই। তোমরা কিন্তু তোমরা ডিসপ্লেতে লক্ষ্য করো, তোমাদের মধ্যে অনেকেই এইভাবে লিখেছো। দেখো এখানে উপরে বর্ণনা রয়েছে, এই যে ভূত্বক বা ক্রাস্ট, এখানে বর্ণনা করার পরে একটা চিত্র দিয়েছো, লক্ষ্য করো এই চিত্রটা কিভাবে দিয়েছো। উপরের যে বর্ণনা এর সাথে মনে হয় মিশে গিয়েছে, এর কোনো স্পেস নেই এবং এই চিত্রের কোনো বাউন্ডারিও নেই। সুন্দর করে একটা বক্স চারদিকে কিন্তু অঙ্কন করতে পারতে, তাহলে অবশ্যই চিত্রটা ভালো হতো। তো এইভাবে যারা চিত্র অঙ্কন করেছো তারা অবশ্যই ফুল মার্কস পাবে না। চিত্র অঙ্কন সংক্রান্ত আরেকটি বড় ভুল হচ্ছে অনেকে চিত্র অঙ্কন করেছে, চিত্রটা বোঝা যায় চিত্র অঙ্কন করেছে, বাট দেখো কত উদাসীন বা মনোযোগ কত কম। এখানে চিত্রের কোনো মনোযোগ নেই, সৌন্দর্য নেই, শুধুমাত্র একটা দাগ টেনে মনে হয় চিত্র অঙ্কন করেছে। লক্ষ্য করো, নেক্সট আমি আরেকটা দেখাচ্ছি। দেখো এখানে কি, এটি কী ধরনের চিত্র? আসলে এখানে কোনো মনোযোগ বা কেয়ারফুল বলতে কিচ্ছু নেই। সুতরাং এইভাবে আনকেয়ারফুলভাবে কোনো কিন্তু অঙ্কন করা উচিত নয়, যেহেতু এখানে তোমাদের বলা হয়েছে যে চিত্রে অঙ্কন দিতেই হবে। খাতায় চিত্র অঙ্কন সংক্রান্ত বিষয়ে কিন্তু অনেকেই ভুল করেছো। দেখো আরেকটি ডিসপ্লেতে লক্ষ্য করো, আমি দেখাচ্ছি। এটি হচ্ছে অভ্যন্তরীণ গঠন চিত্র, পৃথিবীর অভ্যন্তরীণ গঠন চিত্র। এটা কিন্তু আমি সুন্দরভাবে একটা কম্পাস দিয়ে কিন্তু অঙ্কন করতে পারতাম। এই বৃত্ত যেগুলো আছে, দেখো গোলাকার বৃত্তগুলো, এগুলো সুন্দরভাবে উপস্থাপন করতে পারতাম, কিন্তু এখানে মনোযোগ কত কম। এখানে হাত দিয়েই অঙ্কন করেছি। এটা পরীক্ষার খাতাও নয় যে আমার এখানে সময় যাচ্ছে, এটা কিন্তু আমি বাসায় করতেছি। সুতরাং এক্ষেত্রে কিন্তু অবশ্যই কেয়ারফুল হওয়া উচিত। দেখো ডিসপ্লেতে এটা যে সমস্যা সেটা হলো এখানে কোনো চিত্র অঙ্কন করে নাই। 2 নম্বর প্রশ্ন ছিল যে বিভিন্ন পর্বতের চিত্র অঙ্কন করতে হবে, 5টি পর্বত সেটার চিত্র অঙ্কন করতে হবে। ও শুধু বর্ণনা দিয়েছে, কোনো চিত্র অঙ্কন করে না। সুতরাং এখানে কীভাবে মার্কস পায়? এখানে তো 1 মার্কসও পাওয়ার যোগ্য নয়। দেখো কোনো চিত্রই দেয় নাই। তো সুতরাং যেখানে চিত্র বলবে অবশ্যই চিত্র দিতে হবে। চিত্র যদি না হয় তাহলে সেখানে মার্কস খুবই কম পাবে। আশা করি পরবর্তীতে এ ধরনের ভুল হবে না।